উপস্থিত মাননীয় সভাপতি, জেলা সভাপতি, রাজ্য সহ সম্পাদক, জেলা সম্পাদক, দেবুদা সহ যারা আছেন এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আগত সাথীরা, মকরের শুভ দিনে আপনাদের শ্রীচরণে আমি আমার প্রণাম নিবেদন করছি। বাড়িতে উৎসব, ছুটির দিন, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে, মানে এত কিছু মানসিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে যখন হল ভর্তি মানুষ ভালোবাসার টানে একটা জায়গায় ঐক্যবদ্ধ হন, তখন বুঝতে হবে যে জগৎময় যে অন্ধকারের কথা আমরা বলি সবটা অন্ধকার নয়, আলো আছে বন্ধু। আলোটাকে খুঁজতে হবে। আলোটাকে খোঁজার জন্য চোখটাকে তৈরি করতে হয়, তার ক্ষেত্রটাকে প্রস্তুত করতে হয়, এবং সেই ক্ষেত্র প্রস্তুত কিন্তু একদমই সময়ের ডাকে হয়। এই ক্ষেত্র প্রস্তুত কোনো সময়ই সময় বহির্ভূতভাবে হতে পারে না। সময়ে কোনো জিনিস প্রকট হয়, আবার সময় যখন আসে, যখন কোনো জিনিসের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, তখন সেটা অন্তর্লীন হয়। সময় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে এই রাজ্যের বুকে প্রতিষ্ঠিত করেছে শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের উপরে একটা ছাতা তৈরি করার জন্য কিন্তু নয়। এর হাত ধরেই এই রাজ্যের সরকারি কর্মচারী সহ সমস্ত শ্রেণীর মানুষ যেমন বেঁচে বসতে থাকার স্বপ্নটুকু দেখছে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে, ঠিক একই রকম ভাবে বিগত 6 বছর ধরে দলীয় রাজনীতির পতাকা ছেড়ে, যারা মুখে অন্তত বলছেন যে হ্যাঁ দলীয় রাজনীতির পতাকা নেই, এটা দেখো, তাদেরকেও কিন্তু জ্ঞাতে অজ্ঞাতে সেই পথটাতেই হাঁটতে হচ্ছে, যে পথটা জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গল আগাছা পরিষ্কার করে করে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই রাজ্যের আপামর শিক্ষক শিক্ষিকাদেরকে ঐক্যবদ্ধ করে করে বানিয়েছে। এই পথ ছাড়া বাইরে কোথাও বেরোবার জায়গা নেই বন্ধু, তাতে তিনি যেই হন না কেন। তফাৎ একটা আছে অবশ্য, দলীয় রাজনীতির আয়তকার পতাকাটাকে যেমন আমরা এখানে স্থান পাততে দিই না কোন সেন্সে, আমাদের ডিসিশন মেকিং এ, কিন্তু আমরা তাদের সাহায্যটা নিই এই কারণের জন্য, কারণ আমরা গণতান্ত্রিক পরিসরে বাস করি। গণতান্ত্রিক পরিসরে শাসকের কানের কাছে গিয়ে তার ভুল ত্রুটিগুলোকে, মানুষের চাহিদাগুলোকে বলার দায়িত্ব কিন্তু এই রাজ্যের বিরোধী দলগুলোরই। আমরা সেই কাজটা বিরোধী দলগুলোর কানেও দিই, যেমন শাসকের কানেও দিই। এই দিতে দিতে আমরা শুধু তাদের কানে কথাটাকে দিয়ে শুধু শান্ত হই না, আমরা বিশ্বাস করে এসেছি যে পশ্চিমবঙ্গের যে আবহমান রাজনীতির ধারা, যে রাজনীতির ধারা আপনাকে বলে সংগ্রাম দীর্ঘজীবী হোক, একটু সচেতন ভাবে ভাবুন তো, সংগ্রাম দীর্ঘজীবিতার মানেই হচ্ছে সমস্যার সমাধান না হওয়া। আমরা আমার অজ্ঞাতেই বলে ফেলি, আমরা চাই যে সমস্যাটার সমাধান হোক, সংগ্রাম আবার দীর্ঘজীবী হবে কি? কোন মানুষ কি আর সংগ্রামের জন্য বেঁচে থাকে নাকি? গোটা পৃথিবী, এই জীব জগৎ, প্রকৃতি জগতের মধ্যে কি সংগ্রাম চলছে না? চলে না। কিন্তু খুব ভালো করে আপনি গ্রীষ্মের দুপুরে ওই ইলামবাজার জঙ্গলে হাঁটুন, পাতা পড়ার শব্দ, একটা গাছ রিক্ত হচ্ছে, পাতা পড়ছে, ওই পাতা পড়াটার মধ্যে এবং তার যে শব্দটার মধ্যে একটা অদ্ভুত ছন্দ আছে। গোটা জগৎ সংসার চলছে এই ছন্দে, সেখানে লড়াই নেই। লড়াইটা করতে হয় সেই ছন্দটাকে প্রতিষ্ঠা করার জন্য। যে আবহমানতা চলছে, এখানে কেউ সমাধান চায় না, সমস্যার সমাধান চায় না। সমস্যার সমাধান যদি চাইতো তাহলে আরজি করের মেয়েটা বিচার পেত। সমস্যার সমাধান চাইনি বলেই
ওই ডাক্তারদের আন্দোলনে তারা বলেছিল যে না, সংগ্রামী যৌথ মঞ্চকে আমরা ঢুকতে দেব না। সবাই গেছেন, বিভিন্ন প্রতিষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্য, না এখানে সিপিআইএম এর কথা বলছি না, কিন্তু বাকি দলগুলো আছে, তাদের লোকজন মঞ্চালো করে বসে থেকেছেন, তারা নাকি অরাজনৈতিক, ভাস্কর ঘোষরা নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব। বড় বিচিত্র, কারণ তারা জানেন যে আমরা গেলে পরে আন্দোলন বিক্রি করা যাবে না, তারা থাকলে আন্দোলনটাকে বিক্রি করা যাবে। আমরা প্রথম দিন থেকে বলেছি, দেখুন, আন্দোলন শুধু করা নয়, প্রতিবাদ শুধু করা নয়, প্রতিবাদ কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। অন্তত আরজি করের আন্দোলন সেই ব্যবস্থাটাকে আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। কি পেয়েছি আমরা এত বড় গণ আন্দোলনে? স্বাধীনতার পর থেকে এইরকম গণ আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেনি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মানুষের এইরকম জাগরণ। কলকাতার একজন সিপিকে বদলি করে দিয়ে আরো উচ্চতর পোস্টে পাঠানো, যে লোক ছিল তার থেকে আরো ভয়ঙ্কর লোককে সেখানে নিয়ে এসে বসানো, এই তো স্বাস্থ্য ব্যবস্থার সিন্ডিকেট যে বিন্দুমাত্র আঁচ লাগেনি, মেদিনীপুরের ঘটনা তার প্রমাণ। এই সিন্ডিকেটকে রক্ষা করার জন্যই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওই যে যিনি স্বাস্থ্য সচিব আছেন তাকে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে। আসলে স্বাস্থ্য দপ্তর চালানো নয়, স্বাস্থ্য দপ্তরের প্রতিটা শিরায় উপশিরায় বয়ে চলা সিন্ডিকেট রাজত্বটাকে চালানোর জন্য ওই ব্যক্তিটাকে প্রয়োজন। ওনার ইতিহাস আছে, 2008 সালে একজন বিডিওকে খুন করিয়ে সেই মামলাকে ধামাচাপা দেওয়া হয়েছিল, উনি তখন ডিএম ছিলেন। যে লোক মানুষ খুন করতে পারে সে জাল স্যালাইন দিয়ে মানুষ খুন করবে না তো কি মানুষের জীবন বাঁচাবেন? যে অভিযোগ করছে, যদি প্রমাণ ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করুন, বাকিটা বুঝে নেব। যে কথাগুলো বলি তার চ্যালেঞ্জ করার ক্ষমতা কারোর হয় না। যেটা করতে পারে সেটা হচ্ছে মিথ্যা মামলা দিতে পারে। পুলিশের গায়ে নাকি জল ঢেলে দিয়েছি সেই জন্য জামিন অযোগ্য ধারা। আমরা মার খেলাম, উল্টে নাকি আমরা শ্লীলতাহানি করেছি তার জন্য মিথ্যা মামলা। আমি নাকি কোন গর্ভবতীর মহিলার পেটে লাথি মেরে তার সন্তান নষ্ট করে দিয়েছি সেই মামলা। উপরে একজন আছেন, কলকাতা হাইকোর্টের লোকেরা বলেছিলেন যে আমাদের 40 বছরের জীবনে এরকম মামলা কাউকে সাজাতে দেখিনি, এরকম মামলাতে। তার মানে একটা জিনিস পরিষ্কার, যে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বর্তমানে এমন জায়গায় গেছে যে সরকারের প্রধান প্রতিপক্ষ এখন আমরা। তার জন্যই তো এরকম মামলার আমদানি করতে হয়েছে, ঝুলি থেকে বের করতে হয়েছে। আমরা সমস্যার সমাধান চাই বলেই চাতক পাখির মতো সরকারের দিকে চাকিয়ে বসে থাকি না যে কখন সরকার ওই অর্ধেক কেটে দেওয়া WBHS-টা তুলে দেবে। সরকারি কর্মচারী ছাড়া যাদেরকে WBHS দেওয়া হয়েছে তার ডালপালা ছাঁটা আছে, সেখানে ক্যাশলেসের কোনো জায়গা নেই, সমস্তটাই হচ্ছে রিএম্বার্স করতে হয়। নুনান্তে পান্তা ফুরানোর প্রাথমিক শিক্ষকদের পক্ষে টাকা খরচা করে 1 বছর 2 বছর 3 বছর পর রিএম্বার্সের টাকা পাওয়ার মতো বিলাসিতা দেখানোর অবস্থায় আমরা নেই বন্ধু। সেই কারণের জন্যই আমাদেরকে অভয়ের জন্ম দিতে হয়েছে। খুব পরিষ্কার করে বলছি যে এই গ্রুপ মেডিকেলের ধারণা আমরা পেয়েছিলাম বাম শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে, তারাই আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। এটা স্বীকার করে নিতে কোনো বাধা নেই। আবার প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা বিরোধিতা করেছেন তারাও আবার সেই মানসিকতারই লোক, বলেছেন যারা নাকি এজেন্ট হয়ে গেছে। তা যখন বুঝতে পারলেন যে এজেন্ট হয়ে পড়ে ভাস্কর ঘোষরা ফুলে ফেঁপে উঠছে অভয়ের টাকাতে, তখন তারাও সেখানে তরি ভাসিয়েছেন। এখন তারাও নেমেছেন সেখানে, ভালো লাগছে। আসলে আমরা অনেক আগে বুঝি। 2017 সালের ছেলেপিলেরা, তাদের বিরুদ্ধেও মামলা চলছে। যেটুকু বেঁচে পড়তে আশা আছে ওই টেট সার্টিফিকেটটার জন্য। আমরাই প্রথম বলেছিলাম, আমরা সংগঠন থেকে কেস করেছিলাম যে টেট সার্টিফিকেটটা না থাকলে পরে এদের ভ্যালিডিটি দেওয়ানো যাবে না।
আমরা অনেক আগে বুঝি। আমরা লড়াইটা কোনো রাজনীতির বিরুদ্ধে করি না বলেই আগে বুঝতে পারি লড়াইটা আমরা সিস্টেমের বিরুদ্ধে করি। এই এখন দেখবেন অনেক শিক্ষক শিক্ষিকা পথে নেমে গেছেন ছাত্র দরদের নামাবলী গায়ে চাপিয়ে। সারা বছর ছাত্রদের দরদের কথা মনে থাকে না। একজন শিক্ষকের ছাত্র দরদ আবার কি? তিনি তো ছাত্র দরদই। তার ছাত্র দরদ দেখানোর জায়গায় ক্লাসরুমটা মাস্টার মশাই। সারা বছর সেখানে আপনাকে পাওয়া যায় না, পাওয়া যায় এসআই অফিসগুলোতে। সেখানে গিয়ে স্থাবকতা করেন। আর এই যখন কিছু টাকার গল্প আসে, যেখানে শিক্ষকদের কাছ থেকে টুটি চেপে টাকা নিয়ে সেই টাকা নয়ছয় করে কাটমানি করবেন, তখন ছাত্র দরদের কথা বলেন। আমরা সে কথা বলি না। আমরা বলি যে সরকারি স্পোর্টস সরকারি টাকাতে হবে। চাপ দিয়েছি বলে এত বছর থেকে সরকারি টাকাতে 1 টাকাও বরাদ্দ হতো না। আমরা ঝামেলা করে লড়াই করে সরকারকে টাকা দিতে বাধ্য করেছি। সরকার টাকা দিয়েছে কিন্তু খেলার পরে। এবছর লড়াই করে 17 তারিখের আমরা গিয়েছিলাম, আপনারা সকলেই গিয়েছিলেন। আমরা ধন্যবাদ দিচ্ছি পর্ষদের সভাপতিকে, যে উনি কথা রেখেছেন, কিন্তু সম্পূর্ণ কথাটা রাখেননি। সব থেকে বেশি পার্টিসিপেন্ট থাকে গ্রাম পঞ্চায়েত লেভেলে, বরাদ্দ শূন্য। জেলা খেলার যে বরাদ্দ হয়েছে যথেষ্ট বলেই মনে করি। যদি কোনো জেলা মনে করেন যে ওই 7,35,000 টাকাতে জেলা খেলা করানো যাচ্ছে না, সেই জেলায় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উস্তিয়ানদেরকে দায়িত্ব দিন। 1 টাকা বাড়তি লাগবে না, আমরা ধুমধাম করে খেলা করিয়ে দেব। আর যদি সেখান থেকে 50-50 ভাগের কথা আসে, তাহলে তো সম্ভব নয়। সার্কেল খেলাতেও যে টাকা বরাদ্দ হয়েছে সার্কেলের জন্য যথেষ্ট। সাব ডিভিশন ওই টাকায় হওয়া সম্ভব নয়। এর পরবর্তী লড়াই সাব ডিভিশনের জন্য বরাদ্দ বাড়ানো এবং অঞ্চলের জন্য বরাদ্দ বৃদ্ধি করা। আমরা তার জন্য কেস করতে চলেছি, খুব তাড়াতাড়ি জিতব। ছেড়ে 1 ইঞ্চি জায়গাও দিচ্ছি না অত সহজে। যারা ভাবছেন যে প্রাথমিক শিক্ষাটাকে অত সহজে ভেসে যেতে দেব, অত সহজে ব্রাত্য হতে দেব ব্রাত্যদের হাত ধরে, অত সহজ নয় কাজটা। এটা মঞ্চ থেকে বলে রাখলাম, যেসব ব্রাত্যরা দায়িত্ব নিয়ে প্রাথমিক শিক্ষাকে ব্রাত্য করার পণ করেছেন, সাবধান হয়ে যান। আমাদের লড়াইয়ের জন্যই আপনার পূর্বতন যিনি আছেন তিনি জেলের কোঠায় বসে আছেন। আপনার স্থানও কোথায় হতে পারে সেটা জেনে রাখুন। সাহস দেখাতে পারেননি আমাদের মুখোমুখি হওয়ার। অন্তত পক্ষে 15 বার আমরা আবেদন করেছি, সাহসই ধরতে পারেননি। খুব ভালো করেই জানেন যে যেসব প্রশ্নবাণ এদের কাছ থেকে উঠে আসবে তার কোনোটারই উত্তর দেওয়ার ক্ষমতা নেই। যতই নাটক লিখুন আর মঞ্চে তার উপস্থাপন করেন। আমরা আসলে থিয়েটারটা অল্প বিস্তর করেছি। ওনার থিয়েটার না করলেও রবীন্দ্রনাথের থিয়েটার করেছি। সেখানে জানি যে সরকারের চোখে চোখ রেখে নাইট উপাধি ত্যাগ কিভাবে করতে হয়। সেই যুগে দাঁড়িয়ে করেছেন। তিনি যখন লিখছেন, তার লেখার যে জোর, সেই জোরটাকে নিয়ে আমরা চলি। আমরা ওই উইঙ্কেল টুইঙ্কেল লেখা পেনটাকে বন্ধক দিয়ে সরকারের স্তাবক হয়ে যারা নাটক লেখেন তাদের নাটক করি না। এই সমস্যা সমাধানের জায়গা থেকেই অভয়ের জন্ম। 2019-এ আমাদের নোশনাল বলছি, বেতন কাঠামো সংশোধন হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে WBHS নিয়ে আমাদের লড়াই হবে। কিন্তু WBHS তৎকালীন সময়ে যত লোক পেতেন তার থেকে বেশি কর্মচারী শিক্ষকরা পেতেন না, এখনো পান না। সরকার দিয়েছে আবার WBHS কাদেরকে? কলেজের শিক্ষক শিক্ষিকাদেরকে। তারা কম বেতন পান, তো সেই জন্য তাদের সুরক্ষা করতে হবে আগে। প্রাথমিক শিক্ষকরা তো সব থেকে বেতন কাঠামোর উপর জায়গাতে বসে আছেন শিক্ষার স্তরে, তাদের দায়িত্ব নিয়ে কি হবে? এটা যে সরকারের নীতি হয়, তারা তেলা মাথায় তেল দেবেন না তো আপনার মাথায় দেবেন না।
এবং এরা এই যাপনটা করে বলেই এরা বলতে পারে যে কর্মচারীদের ডিএ দিতে গেলে সাধারণ মানুষকে ডাল ভাত খাওয়ানোর পয়সা থাকবে না। আবার তারপরে মুহূর্তে তিনি আমার নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেন যে আমার ওই ভাইরা যারা বিধায়ক হয়ে আছে তাদের জানো তো চা মুড়ি খাওয়ার পয়সা থাকে না। আহারে, বেচারীরা 80,000 টাকা আর 1.5 লাখ টাকা করে ভাতা পেতেন মন্ত্রী এবং বিধায়করা, তার সাথে অন্যান্য জিনিস আছে। 80,000 টাকার বেতন পেয়েও নাকি চা মুড়িটা জোটে না। আর 30,000 টাকা বেতন পাওয়া কর্মচারীরা নাকি মাছ ভাত খান প্রতিদিন। এই চেতনা নিয়ে যে রাজ্যটা চলছে, বলে দিয়ে যায় যে এই রাজ্যের প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক হচ্ছেন এক একজন উদয়ন পণ্ডিত। জেনে রাখুন, প্রশ্নটা আমরা তুলবই আপনার চোখে চোখ রেখে। আপনার হিম্মত হয়নি আমাদের চোখে চোখ রেখে কথা বলার। প্রচুর পরিশ্রম করতে হয়েছে আপনাদেরকে, মানে সেই খুঁড়োর কল ঝুলিয়ে আমরা বলেছি যে আমরা নিয়ে আসছি, জিএমপি নিয়ে আসছি, জিএমপি নিয়ে আসছি, আপনারাও তাকিয়ে থেকেছেন। আসলে আমরা যে কাজগুলো করি না, সেই কাজগুলো নিজেরা জেনে বুঝে স্যাটিসফাই না হওয়া পর্যন্ত কোনো কাজ করি না। 1 বছর সময় লেগেছে শুধু জিএমপিটাকে বুঝতে। খুব সহজ নয়, খুব জটিল বিষয়। সুবিধা কি? কম প্রিমিয়াম, সর্বাধিক ফেসিলিটি। আমি দায়িত্ব নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমাদের গ্রুপ মেডিক্লেম পলিসিতে যে সুবিধা যুক্ত করা আছে, কোনো পার্সোনাল মেডিক্লেম সেই সুবিধা দিতে পারে না আপনাকে। যে হসপিটাল নেটওয়ার্কের সুবিধা আপনারা পাচ্ছেন, এত বড় হসপিটাল নেটওয়ার্কের সুবিধা আপনারা কোথাও পাবেন না। এটাকে আগলে রাখতে পারলে শুধু 3 বছর নয়, হয়তোবা আরো 10 বছর ধরে আমরা একই প্রিমিয়াম ধরে রাখতে পারবো। শুধু যেটা প্রয়োজন, এটার মিসইউজটা বন্ধ করা। আমরা কিন্তু কাউকে বলছি না যে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি নেবেন না, নিন। কিন্তু সামান্য প্রেসার ফল করে গেল বলে আপনি যদি নিয়ে গিয়ে ঢুকিয়ে দেন, পশ্চিমবঙ্গের বেসরকারি হসপিটালগুলো এখন এই নিয়ে বসে আছে, যাবেন আর ঝপ করে নামাবে। তাহলে এটাকে একই প্রিমিয়াম ধরে রাখাটা মুশকিল। দেখুন, বাস্তবিকই আমরা চাই যে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকদের মাথার উপরে অভয় থাকুক, আর তার সাথে চাই যে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা আরো বড় ছাতা তৈরি করে এই রাজ্যের শিক্ষিত মানুষের মাথায় আরেকটা অভয় হয়ে উঠুক। সেই অভয়টা কিন্তু লড়াই ছাড়া দেওয়া সম্ভব নয়। অনেক লড়াই করার পরে এই অভয়টা চলছে, এবং যে মানুষগুলো আপনাদের জেলায় অভয়টাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, একদম নিঃস্বার্থভাবেই কাজটা করছেন। কোনো পয়সা তারা সংগঠন থেকে পান না, এবং কোনো হসপিটাল থেকেও তারা কমিশন খান না। বরং আমরা এটা করি যে কোনো হসপিটাল আমাদের পলিসির সাথে খারাপ বিহেভিয়ার করলে বা কারোর সাথে বেশি বিল করলে, সেই হসপিটালটাকে তৎক্ষণাৎ ব্ল্যাক লিস্টেড করা, টের পেয়ে যায় তারা। হসপিটালগুলো মোটামুটি জেনে গেছে যে অন্য যে পলিসির সাথে যা করিস করিস বাবা, এদের সাথে লাগতে যাস না। কারণ আমরা বলি যে আমরা প্রতি মুহূর্তে সরকারের সাথে লড়াই করে চলছি বাবু, তোমাদের একটা হসপিটালের বিরুদ্ধে লড়াই করে আমাদের, মানে তোমাদেরকে বস মানাতে খুব বেশি সময় আমাদের লাগবে না। এটার পরিবারটা আরো বড় হলে পরে প্রিমিয়ামটার বিষয়ে আরো নিশ্চিত থাকা যায়। এবছরে যা আইসিআর চলছে, হয়তো বা সামনের বছর সামান্য একটু বাড়তে পারে, কিন্তু যদি আবার জিএসটিটা কমে তাহলে সেটা আর বাড়বে না আশা করি। তবুও আমরা আপ্রাণ চেষ্টা করব যে একই প্রিমিয়াম ধরে রাখার। হয়তো আপনাদের অভিযোগ অনেক আছে, সেই অভিযোগ জাস্টিফায়েবল, কিন্তু অন্তত আমরা আমাদের সক্ষমতার মধ্যে এটুকু করতে পেরেছি। বললে বিশ্বাস করবেন না, সরকারি কর্মচারীরা এখন বলে যে তোমাদের অভয়ের যা পরিষেবা আমরা WBHS সেটা পাই না ভাস্কর। আমরা WBHS কার্ড নিয়ে গিয়ে বড় হসপিটালে গেলে পরে আমাদের সাথে যা ব্যবহার করে, তারপরে মনে হয় না যা WBHS-টাকে রাখি। তা বলি কি WBHS এর দাবিটা আমরা ছেড়ে দেব? একদমই নাই। ওটা আমাদের অধিকার, আর এটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। দুটোর মধ্যে তফাৎ আছে, দুটোর মধ্যে তফাৎ থাকবে। কিন্তু কোন WBHS-টা চাই? যেটার মধ্যে ক্যাশলেস থাকবে। ক্যাশলেস ছাড়া WBHS নিয়ে আমাদের কি হবে? আপনার যদি বিপদ হয়, আপনার পরিবারে যদি বিপদ হয়, 5 লাখ টাকা খরচা করে আপনি
2 বছর পরে সেই 5 লাখ টাকা পাবেন ক্ষমতা আছে? আমার তো মনে হয় না যে খুব বেশি প্রাথমিক শিক্ষকের ক্ষমতা আছে বলে। তাহলে আমরা চাই যে সরকারি কর্মচারীদেরকে যে WBHS দেওয়া হয়েছে সেই WBHS দিতে হবে, কিন্তু তার আগে WBHS এর রেট কাঠামোর সংশোধন করা প্রয়োজন। 250 টাকায় কোনো বড় হসপিটালের কোনো ভালো ডাক্তার আপনার চিকিৎসা করতে কোনো মতেই আসেনও না। এই সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাটাকে কাটিয়ে পড়ি আমরা লড়াইটা করব। আপনারা অনেকে শুনতে চাইছেন যে বিশদে আলোচনা করবে নির্ঝর, আমি ওই নিয়ে যাচ্ছি না। নোশনাল মামলার কি খবর? আশা করছি যে এই বছরের এপ্রিল মাসের মধ্যে হয়তো নোশনাল মামলাকে আমরা সমাপ্ত করে রায় বের করে নিয়ে চলে আসতে পারবো। একটু সময় দিন। মামলা কিভাবে জিততে হয় সেটা আমরা জানি। কোন জাজ যখন কোনো মামলা শোনাতে চাইছেন না, তাকে জোর করে শোনানোর আমরা যাই না, যে কারণের জন্য এটাকে এখন অফ রেখেছি। আশা করছি যে এপ্রিল মাসের মধ্যে শুনানি করে তার রায় আমরা বের করে নিয়ে চলে আসতে পারবো। 2010 সাল নিয়ে অনেকে জিজ্ঞাসা করছেন যে 2010 সালের বিষয়। 2006 সালের বিষয় নিয়েও আমরা যখন বলছিলাম যে দেখুন আলোচনা করে ডিপার্টমেন্টকে চাপ দিয়ে এই সমস্যার সমাধান করবো, আমাদের কাছে মামলা রেডি করা আছে, যখনই প্রয়োজন পড়বে আমরা মামলা ঠুকে দেব। মামলা পর্যন্ত যেতে হয়নি। আমরা মামলাটা অন্যান্য বিভিন্ন জনকে দিয়ে করেছিলাম, সিঙ্গেল মামলা করিয়েছিলাম। সেই মামলার ঘুরপথে চাপ দিয়ে আর দপ্তরকে চাপ দিয়ে 2006 সালের সমাধান যেমন করেছি, 2010 সালে যারা 1 বছরের পিটিটি করে যোগদান করেছিলেন তাদের সবার সমস্যা সমাধান হবে। ধৈর্য ধরুন। অন্য কারোর প্ররোচনায় পড়ে কেউ যাতে মামলার পথে না যায় সেটাকে অ্যাসিওর করুন। এই মামলাটা কিন্তু এত সহজ মামলা নয়, অত্যন্ত টেকনিক্যালি জটিল মামলা। একটু ভুল পদক্ষেপে মামলা যদি হেরে যান, আপনাদের আশা ভরসাকে বিসর্জন দিতে হবে। যে সরকার এমনিতেই দিতে চায় না, সেই সরকারের যদি রায় ওখানে উল্টো দিকে চলে যায় আর কিছু পাবেনই না। এবং এটাই হয়েছিল। 2010 সালকে নিয়ে কেস করতে গিয়ে ভুলভাল ভাবে মামলা সাজিয়ে মামলা হেরে যাওয়ার জন্য 2006 সাল বিপদে পড়েছিল। যারা করতে চাইছেন তাদেরকে বিরত করুন। নোশনাল মামলাটাকে যাতে ক্ষতি করা যায় তার জন্য অনেকে উঠে পড়ে লেগেছেন। তারা কিন্তু সরকারি দলে নেই, তারা বেশ বিরোধী দলের আছেন, শিক্ষক সংগঠন। লেভেল 9 লেভেল 10 এর নাকি সমাধান করে দেবে। আরে লেভেল 9 লেভেল 10 এর সমাধান তো সরকার করে দেবে বলেছে, আমাদের নোশনাল মামলাতে হলফনামা দিয়েই বলেছে। তাতে লাভটা কি হবে? একজন 2000 সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকা নোশনাল হলে পরে তার বেসিকটা যেখানে 7 থেকে 8,000 টাকা বাড়বে, লেভেল 9টাকে লেভেল 10 এ নিয়ে গেলে শুধুমাত্র 600 থেকে 700 টাকায় তিনি সীমাবদ্ধ থাকবেন। এরা কিন্তু জেনে বুঝেই শয়তানিটা করছে, যাতে করে সরকারকে রিলিফ দেওয়া যায়। যে কয়েক হাজার কোটি টাকার বোঝা চাপবে, সেই চাপ থেকে মুক্ত করতে চাইছেন। খুব পরিষ্কার ভাবে এই অভিসন্ধির কথাটা বলে গেলাম। এরা কেউ বিরোধী নয়। প্রত্যেকটা চক্রে চক্রে দেখুন সব এক হয়ে থাকে, শুধুমাত্র উস্তি বিরোধী কথা বলে। ন্যায্য কথাটা, শিক্ষকদের হয়ে কথাটা, শিক্ষার স্বার্থে কথাটা শুধুমাত্র উস্তি ছাড়া আর কোন সংগঠন বলে না। সব চোরে চোরে মাস্তিত ভাই হয়ে আছে। খেলা নিয়ে 5 লাখ টাকা ছিল গতবার। জেলা খেলাতে এই বছর 7,35,000 টাকা বরাদ্দ করতে বাধ্য করিয়েছি। তার থেকেও বলেনি যে এই টাকায় খেলা করানো সম্ভব নয়। আমরাই গিয়ে বলে এসেছি গৌতম পালকে। এটা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে লড়াই। সিস্টেমের বিরুদ্ধে লড়াইটা এইভাবে করতে হয়। সেখানে এটা বললে হয় না যে ছাত্রছাত্রীদের মুখ চেয়ে আপনারা কিছু চাঁদা দিয়ে দিন। আরে ওটা সিস্টেম নয়, এটা বুঝতে হবে। সিস্টেমটা হচ্ছে ওটা যেখানে পর্ষদকে চাপ দিয়ে আমরা টাকা বরাদ্দ করতে বাধ্য করব। সর্বভারতীয় স্তরের স্কুলের খেলা, বাচ্চাদের খেলা যদি কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের তত্ত্বাবধানে হতে পারে, তাহলে এই রাজ্যের স্কুল ক্রীড়ার দায়িত্ব কেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর নেবে না, সেই প্রশ্নটাও তোলা প্রয়োজন আছে বন্ধু। সমস্ত রাজ্যগুলোর মধ্যে যে রাজ্যের ক্রীড়া দপ্তরের বাজেট সব থেকে বেশি সেটা হলো পশ্চিমবঙ্গ। টাকাটা খরচা হয় কোথায়? ক্লাবগুলোকে মদ খাওয়ার টাকা দিতে। তাই তো দেয়। ওটা হচ্ছে মদ্যপান ভাতা হিসেবে দেওয়া হয় ক্লাবগুলোকে। হ্যাঁ, মধ্যশ্রী বলেছেন, ভালো বলেছেন।
যেখান থেকে প্রতিভা উঠে আসার কথা, খুব গর্ব করে বলছি, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষাতে যেভাবে স্কুল ক্রীড়া পরিচালিত হয় তার থেকে সায়েন্টিফিক ভাবে এবং শিক্ষকদের আন্তরিক যোগে যেভাবে এটা পরিচালিত হয় তার থেকে সারা দেশে মনে হয় কোথাও এত প্রফেশনালি হয় না কাজটা। দুঃখের বিষয় কি, এইরকম ভাবেই ছেলেপিলেগুলোকে তুলে নিয়ে হরিয়ানা আর পাঞ্জাব একদম প্রাথমিক বয়সের ছেলে মেয়েগুলোকে ভরে নিয়ে গিয়ে একাডেমিতে ভরে দিয়ে তারা সেখান থেকে অলিম্পিক চ্যাম্পিয়ন দিচ্ছে, আর আমাদের বাবুটুডুরা চায়ের কাপ ধুচ্ছেন। কারণ পশ্চিমবঙ্গে মা বাপ নেই তাদের। ওই ছেলেগুলোকে খেলাধুলা করিয়ে কি লাভ? খেলাধুলা করলে কি পার্টির ঝান্ডা ধরবে? আমার এখানে পার্টির ঝান্ডা ধরার প্রয়োজন। ব্যবস্থাটার বদলটা আমরা সেখানেও করব। বাধ্য করব সরকারকে যে একাডেমি স্থাপন করুক। 500 কোটি টাকার বাজেট না 600 কোটি টাকার বাজেট আছে ক্রীড়া দপ্তরে, একাডেমি স্থাপন করো, সেই বাচ্চাগুলোকে নিয়ে ওখানে ভরো। বাংলা কিভাবে খেলাধুলায় পিছিয়ে থাকে দেখি তো। এটা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে লড়াই। অনেক আছেন শিক্ষক শিক্ষিকা যারা 2005-6 সালে ডেপুটেড হিসেবে চাকরি করেছিলেন। এই জেলাতেও অনেক আছেন যারা এই ক্যাটাগরি পাচ্ছেন না প্রথম দিন থেকে। আমরা বলছি যে মামলা করুন, জেলার সাথে যোগাযোগ করুন, খুব বেশি খরচাও হবে না, যেতেও হবে না। যেদিন 6 সালে আপনার ট্রেনিং কমপ্লিট হয়েছে সেই দিন থেকেই এরিয়ার সহ এই ক্যাটাগরি পাবেন। একটু সচেতন হন, সচেতন হওয়াটাও কিন্তু প্রয়োজন। বেশি সময় নেই, আমাকে বেরিয়ে যেতে হবে কালকে, আজকে আবার দিল্লি যেতে হবে। কালকে এসএসসি মামলার শুনানি আছে, আমি যেতে চাইনি আর কি, কিন্তু যারা মামলাকারী আছেন শিক্ষক শিক্ষিকা যাদের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে, তারা বলছেন যে আপনি গেলে পরে একটু জোর পাই। ওখানকার আমাদের লয়াররা বললেন যে আপনি আসুন, একটু এলে পরে ভালো হয়। বেরোতে হচ্ছে, মানে আমার খুব প্যাক শিডিউল। আমার স্কুলেই আবার এবছর অঞ্চল খেলা পড়েছে। খেলাধুলাটা বরাবরই ভালোবাসি আর কি। সুতরাং ডিএ মামলা রেডি হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে যে পিটিশন, সেই পিটিশন রেডি হয়েছে। এই মাসের শেষ দিক করে সেই পিটিশন দাখিল হবে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের ভরসাতে অবশ্যই বীরভূম জেলাতে একটা স্কুল, একটা অফিসও যেন বাদ না যায়, সেটাকে আপনাদেরকে অ্যাসিওর করতে হবে। বাদ বলতে কি, ভিক্ষাংদেহী। একটা প্রবল প্রতাপান্বিত সরকারের সাথে লড়াই করার জন্য, যারা টাকার থলি নিয়ে ঘুরে বেড়ায়, তাদের সাথে লড়াই করার জন্য অর্থজোটটাও লাগবে। এবং কথা দিয়ে যাচ্ছি যে সরকারি প্যানেলে যা লয়ার আছে তার থেকে ভারী ভারী নামের লয়ার আমরা আমাদের দিকে দাঁড় করাবো এবং এই মামলার শুনানি হবে। হয়তোবা এমনও হতে পারে যে 25 সালের মধ্যেই ডিএ মামলা আমরা জিতে বেরিয়ে এলাম, চেষ্টা করছি। কিন্তু গ্রাউন্ডে লড়াই করতে গেলে সেই উস্তিয়ানরাই ভরসা। ডিএ মামলার যে বিষয়, মামলায় সরকার হারবেই। ন্যাশনাল মামলা সরকার হারবেই, কিছু করার নেই। হাকিম বদল হলেও হুকুম বদল হবে না। সুতরাং লড়াইটা আমরা ছাড়ছি না। আর আগামী 27 তারিখ ডিএ পাননি বলে যারা হাহুতাশ করছেন তারা জেনে রাখুন, 19 সালের পর থেকেই কিন্তু কোনো ডিএ আপনার জোটেনি। গত 1 বছরে 3 বার ডিএ জুটেছে আমাদের কারণে। প্রথমবার আমি তখন অনশনে বসেছিলাম, দ্বিতীয়বার নবান্নতে আমরা বাস স্ট্যান্ডে অবস্থান করব। সিঙ্গেল বেঞ্চে সরকার সমস্ত চেষ্টা করেও পারমিশন আটকাতে পারলেন না। 2 ঘন্টার মধ্যে পার্ক স্ট্রিট থেকে মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করলেন। তৃতীয়বার আমাদের দ্বিতীয়বার অনশন চলছিল, তারপর থেকে চাপ দিতে পারেনি, ডিএও জোটেনি। আগামী 27 তারিখ যদি চাপ দিতে পারেন তাহলে বাজেটে ঘোষণা হলেও হতে পারে। চাকাটা জং ধরাই চাকা, তাকে ক্রমাগত ঘোরাতে পারলে তবেই সেখান থেকে কিছু বেরিয়ে আসতে পারে। আর যদি মনে করেন যে যা আছি আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, তাহলে যেমন আছেন সেরকম থাকুন। সব থেকে কঠিন কাজ কি জানেন তো জগতের? যাদের মধ্যে একটু শিক্ষার আলো ঢুকেছে তাদেরকে জাগানো।
শিক্ষা কি করে? সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলাতে অনুপ্রেরণা যোগায়। এই তো আমরা পারি না বলেই প্রকাশ্য সভাতে মুখ্যমন্ত্রী বলেন যে ওটা আমাদের কাছে লজ্জার শিক্ষক হিসেবে। যেভাবে শিক্ষামন্ত্রী তিরস্কৃত হন প্রকাশ্য জনসভায়, সেটা প্রকাশ্য সভায় ক্যামেরার সামনে, সেটা শিক্ষক হিসেবে আমাদের কাছে লজ্জার। ওই জায়গাতে অন্য কোনো বিবেকবান মানুষ থাকলে সঙ্গে সঙ্গে ছুড়ে দিয়ে পরে বেরিয়ে আসতো মুখের উপরে, রইল তোমার পদ, ধার ধারে নিয়ে এসবে। তারা পারেন না, কারণ ভোগবিলাস করতে করতে বিবেকের উপরে চর্বি পড়ে গেছে। এদের অবশ্য বিবেক কোনোদিনই ছিল না, বিবেক নেই। বিবেক থাকলে অন্যায়ের সাথ দেওয়া যায় না, এটা কাকে বুঝে নিতে হবে। বেরিয়ে যেতে হচ্ছে। ধরুন আমি ধরে নিলাম যে নেই, তাহলে তারপর থেকে যে 4 বার ডিএর নোটিফিকেশন বের হয়েছে সেখানে কি করে লেখা থাকলো অ্যাজ পার দ্য রিকমেন্ডেশন অফ দ্য পে কমিশন? তাহলে পে কমিশনের রিকমেন্ডেশনটা কি? পে কমিশনের রিকমেন্ডেশন নিশ্চয়ই ডিএর কথা আছে বলেই তো জি পেয়েছেন। ওটাকে নিয়ে ভাবতে হবে না, লড়াইটাকে নিয়ে ভাবুন। ওসব মানে শাখা প্রশাখা নিয়ে ভাবতে যাবেন না, মূলটাকে ধরুন। লড়াই করে অধিকারটাকে ছিনিয়ে নিতে হবে। ভালো থাকবেন, 27 তারিখে দেখা হোক। আর সংগঠনটাকে ছড়িয়ে দিন। এত বড় সংঘবদ্ধ শক্তি থাকলে পরে আবার ভয় কিসের? কোনো কিছুতেই আপনাদের ভয় নেই, আমরা আছি, এটুকু অভয় দিয়ে গেলাম। তাতে যেই থাকুক না কেন প্রতিপক্ষ হিসাবে, জানবেন যে তাদের বিরুদ্ধেই লড়াই করার মতো যথেষ্ট শক্তি উস্তিয়ানদের আছে। আপনার কোনো বিপদ হলে আপনার বিপদের আগে আমরা গিয়ে দাঁড়াবো, কিন্তু নিজের জায়গাটাকেও শক্তপোক্ত করার দায়িত্বটা তো আপনাদেরকেও নিতে হবে। সেই দায়িত্বটা অন্তত নিন। শুধুমাত্র অভয় নয়, শিক্ষাটাকে বাঁচানোর লড়াইটাও লড়তে হবে। ভালো থাকবেন সকলে। অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, অনেক কথা বললাম। অসাধারণ বক্তব্য দিয়ে গেছে আশরাফ, আমি নিচে বসে বসে শুনছিলাম। কেন আশরাফ বললে অসুবিধা আছে? ফুলটা নাই বা বললাম। প্রশান্ত একটা ভয়ঙ্কর কথা বলে গেছে, মানে আমার কাছে তো খুব অস্বস্তিদায়ক। নেতাজি আসলে মানে ছোট থেকে যখন থেকে জ্ঞান হয়েছে, আমি এটা কোনো মানে অতিরিক্ত কথা বলছি না, ওই সুভাষচন্দ্র বসু আর স্বামী বিবেকানন্দের প্রতি যে কোন ভিতরের জায়গা থেকে কিছু করি আমি জানি না। আমি আগের দিন 12 তারিখে নির্ঝরদের সার্কেলে সম্মেলন ছিল। এই দুটো মানুষের সামনে বেরোলে পরই আমার ভিতর থেকে মানে অশ্রুধারা বইতে থাকে। এবার আমি ধরুন এই পোস্টে আছি, লোকে ভাববে যে এখানে আবার চোখ দিয়ে জল ফেলছে। আমি যখন তার চরণে ফুল দিচ্ছি তখন আমার চোখ দিয়ে জল পড়ছে। আমি নিজেকে খুব সামলে নিলাম। ওনাদের ছবি দেখলে পরেই আমার একটা অন্যরকম হয়, অন্যরকম একটা আলোড়ন হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তাদের মতো কোনোদিন মানে হওয়ার মতো জায়গাতেই আমি নেই। আরো কোটি জন্মের সাধনা হলেও হয়তো সেই জায়গাতে পৌঁছাতে পারবো না। আদর্শ স্বরূপ, সেই আদর্শের পথ ধরেই চলতে চাই, এটুকু বলতে পারি। এবং আরেকটা কথা দিচ্ছি, আন্দোলন বিক্রি নেই, এটুকু কথা দিয়ে গেলাম। আর যেটা প্রশান্ত বলেছে সকলে অনেকেই